প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মেহেদি স্যার আজকে তোমাদের জন্য স্থিরতড়িৎ নিয়ে হাজির হলাম। এই স্থিরতড়িৎ অধ্যায় আলোচনা করার পূর্বে আমরা এর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আজ থেকে বহু বছর পূর্বে, প্রায় খ্রিস্টের জন্মেরও 600 বছর পূর্বে, গ্রিক বিজ্ঞানী থ্যালিস সর্বপ্রথম পর্যবেক্ষণ করে বলেন যে পাইন গাছের শক্ত আঠা, মানে এই গাছ থেকে যে আঠা নিঃসৃত হয় তা শক্ত হয়ে গেলে ওই আঠাটা যাকে বলে এম্বার, গ্রিক নাম। কি নাম? এম্বার। এই গ্রিক নাম এম্বারের ইংরেজি নাম হলো ইলেকট্রন। এখন উনি পর্যবেক্ষণ করে বলছেন যে এই এম্বারটা অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার কিছুটা ক্ষমতা অর্জন করে বা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এর পরে অনেক পরে আরেকজন বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট সর্বপ্রথম বলেন যে না, শুধুমাত্র এম্বার না, আরো অনেক পদার্থ আছে যারা অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করার ক্ষমতা রাখে। তখন এই বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট এই যে কোনো একটা বস্তুকে অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতার ঘটনা, এই ঘটনাকে নাম দেন তড়িতাহিতকরণ। আমি আবার বলছি কি? তড়িতাহিতকরণ, মানে তড়িৎ আহিতকরণ। জিনিসটা কি একটু খেয়াল করি। আমরা ধরো একটা বস্তু নিলাম, এটা হলো এ বস্তু, আর এখানে একটা বস্তু নিলাম, এটা হলো বি বস্তু। যদি দুইটা বস্তুকে একটার সাথে আরেকটাকে আমরা ঘর্ষণ করি, কিরকম? ধরো আমি বললাম যে একটা বস্তু হলো এটি আর একটা বস্তু হলো এটি, আমি এদেরকে ঘষলাম। ঘষলে কি ঘটনা ঘটে একটু আমরা খেয়াল করি। যে এদের মধ্যে কোনো একটা মোলের, মানে যে মোলের ইলেকট্রন আসক্তি বেশি থাকে, একটু খেয়াল করব আমরা কি বলছি? ইলেকট্রন আসক্তি। এখন তোমাদের মাথায় আসতে পারে যে ইলেকট্রন আসক্তি কি? তোমরা কেমিস্ট্রি অধ্যায়ে পড়ে থাকার কথা যে কোনো একটা মৌলের ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা, এই প্রবণতাকে ইলেকট্রন আসক্তি বলে। আমি আবার বলছি, কোনো একটা মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এই প্রবণতাকে কি বলে? ইলেকট্রন আসক্তি। তো আমি ধরলাম এর ইলেকট্রন আসক্তি বেশি, কার চেয়ে? এর চেয়ে। এখন এই মৌলের যদি ইলেকট্রন আসক্তি বেশি হয়, তাহলে আমরা যখন এই এ বস্তুর সাথে এই বি বস্তুকে ঘষবো, তখন এই বস্তু থেকে, মানে এই বস্তু থেকে ইলেকট্রন এই বস্তুতে স্থানান্তরিত হবে। একটু ভালো করে খেয়াল করব। ইলেকট্রন কোথায় স্থানান্তরিত হবে? এ থেকে ভিতে। কারণ কি? এর চাহিদা বেশি ইলেকট্রনের প্রতি, টানবে এর সজোরে। তাহলে একে টেনে ইলেকট্রন এদিকে নিয়ে আসলো। তাহলে এখানে আমরা জানি কোনো একটা পরমাণুতে ইনিশিয়াল স্টেজে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে। এখানেও সেম, সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। এখন এই ঘর্ষণের ফলে যখন এই বি বস্তুটা এ বস্তুকে ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে গেল বা নিজের কাছে নিয়ে আসলো, তখন এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিল। আর এখানে ইলেকট্রনের কি দেখা দিবে? ইলেকট্রনের আধিক্য দেখা দিবে। খেয়াল করি একটু। তাহলে দেখো তো, এ মোলে ইলেকট্রনের কি হবে? ঘাটতি হবে। আর বি মোলে কি হবে? ইলেকট্রনের আধিক্য, মানে এতে ইলেকট্রন বেড়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এখন এই যে ঘর্ষণের ফলে তখন দেখা যায় এই বস্তুটা অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তার মানে ঘর্ষণের ফলে, এই যে আমি ঘর্ষণ করলাম, ঘর্ষণের ফলে এই বস্তুগুলা অন্য বস্তুকে কম বেশি একটা আকর্ষণের ক্ষমতা অর্জন করে। এই ঘটনাকে বলে তড়িৎ আহিতকরণ। আর এই যে বস্তুগুলো এই ধর্ম প্রদর্শন করে, বা যে বস্তুটা অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, ওই বস্তুকে বলে তড়িৎ আহিত বস্তু। আমি আবার বলছি, কি বস্তু? তড়িৎ আহিত বস্তু। এখন দেখো তো, এখানে যদি ইলেকট্রন তার স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, কারণ আমি ধরলাম যে এখানে 10টা ইলেকট্রন এবং 10টা প্রোটন ছিল। এখন যেহেতু ইলেকট্রন বেড়ে গেছে, কয়টা? একটা ইলেকট্রন বেড়ে গেছে, কিন্তু প্রোটন কয়টা আছে? 10টাই আছে। তাহলে এখানে বলো তো, আমরা জানি প্রোটনের যে চার্জের মান, আমরা চার্জ শব্দটা এখন ইউজ করব না, আমরা এখন বলি যে এই বস্তুটা অন্য বস্তুকে কি করে? আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। কেন অর্জন করে? কারণ এতে এই ইলেকট্রনের আধিক্য দেখা দিল। তার মানে এই আকর্ষণ করার কারণটা কি আসলে? কারণ হলো এই যে কণা, মানে ইলেকট্রন,
এই ইলেকট্রনের একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো অন্য বস্তুকে বা অন্য কণাকে কি করা, আকর্ষণ করা। এই যে এই ইলেকট্রনের এই মৌলিক আর বৈশিষ্ট্যমূলক ধর্ম, এই ধর্মকে বলে আধান বা চার্জ। এখন আমাদের এই নবম দশম শ্রেণীর জন্য আমরা এতক্ষণ যা বললাম এগুলো তেমন পরীক্ষা আসবে না, আসবে আধান বা চার্জ কি। তাহলে আমরা এক কথায় বলবো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা হলো কোনো পদার্থ গঠনকারী স্থায়ী মৌলিক কণিকা। আমি আবার বলছি স্থায়ী মৌলিক কণিকা। এখন তাহলে অস্থায়ী কি? অস্থায়ী মৌলিক কণিকা অনেক ধরনের হতে পারে, কিন্তু আমাদের বলছি কি স্থায়ী মৌলিক কণা সমূহের মানে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক যে ধর্ম আছে ওই ধর্মকে বলে আধান বা চার্জ। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এখন আমরা চলে আসি যে ঘর্ষণের ফলে, দেখো তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে দুটি বস্তুকে ঘর্ষণের ফলে এদের মধ্যে চার্জের উদ্ভব হয় কেন বা স্থির তড়িতের উদ্ভব হয় কেন, তাহলে আমরা কি বলবো যে দুটি বস্তুকে একটিকে আরেকটির সাথে ঘর্ষণ করলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তুটা অন্য বস্তু থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসে, ফলে এই বস্তুতে ইলেকট্রনের আধিক্য দেখা দেয় এবং অপর বস্তুতে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, অর্থাৎ প্রোটনের আধিক্য দেখা দেয়। কিরকম? ধরো এখান থেকে ইলেকট্রন একটা চলে গেছে কিন্তু প্রোটন তো থেকে গেছে, তার মানে প্রোটনের সংখ্যা তখন কি হয়ে যায়? বেশি হয়ে যায়। এখন আমরা জানি ইলেকট্রনের চার্জের মান হলো -1.602 গুণ 10⁻19 কুলম্ব এবং প্রোটনের চার্জ আমরা জানি যে E = 1.602 গুণ 10⁻19 কুলম্ব। এটা হলো চার্জের মান। কার চার্জের মান? প্রোটনের আর ইলেকট্রনের চার্জের মান। তাহলে পরীক্ষায় আমরা কি বলবো যে কেন বস্তুতে এই চার্জের বা আধানের সৃষ্টি হয়? ইলেকট্রন আসক্তির জন্য। কার জন্য? আমি আবার বলছি কার জন্য বলো তো? ইলেকট্রন আসক্তির জন্য। এখন আমরা আমাদের পরের পড়ায় চলে যাই যে কোন বস্তুকে ঘষলে কোন বস্তুটা ইলেকট্রন নিবে আর কোন বস্তুটা ইলেকট্রন দিবে, এরকম একটা সারণী আছে। তোমাদের 9, 10-এ শুধুমাত্র পড়া লাগবে একটা হলো কাঁচ, একটা হলো সিল্ক। কাঁচ, সিল্ক এই দুটা, আরেকটা আছে ফ্লানেল এবং প্লাস্টিক। ফ্লানেল ও প্লাস্টিক, এই দুইটা एग्जांपल তোমাদের 9, 10-এ দেয়া আছে, তোমরা একটু মাথায় রাখবা। এখানে প্রথম ক্ষেত্রে কাঁচের চেয়ে সিল্কের, কাঁচের চেয়ে কার? সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি, মানে এর ইলেকট্রন আসক্তি কম, এর ইলেকট্রন আসক্তি কি বেশি। এখানে ফ্লানেলের চেয়ে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি, মানে নিচেরটার ইলেকট্রন আসক্তি কি বেশি। এখন পরীক্ষায় যদি আসে যে ফ্লানেলকে প্লাস্টিক দিয়ে ঘষলে কোন বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে, একটু খেয়াল করো তো। ফ্লানেলের আমরা বলি ইলেকট্রন আসক্তি হলো কম আর প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি হলো বেশি। এখন দুইটা বস্তুকে যদি একটিকে আরেকটি দিয়ে ঘর্ষণ করি তাহলে ফ্লানেল থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে? প্লাস্টিকে চলে যাবে, ফলে প্লাস্টিকে ইলেকট্রনের আধিক্য দেখা দিবে, অর্থাৎ এটি ঋণাত্মক চার্জে বা ঋণাত্মক আধানে চার্জিত হবে। আর ফ্লানেল থেকে ইলেকট্রন চলে যাবে, তাই এটি ধনাত্মক চার্জে চার্জিত হবে। একইভাবে যদি পরীক্ষায় আসে যে কাঁচকে সিল্ক দিয়ে ঘর্ষণ করলে কাঁচ দণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয় কেন, তাহলে আমরা কি বলবো যে এখানে কাঁচের ইলেকট্রন আসক্তি কম কিন্তু সিল্কের ইলেকট্রন আসক্তি কি বেশি। এখন আমরা যদি এই কাঁচকে সিল্ক দিয়ে ঘর্ষণ করি তাহলে কাঁচ থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে? সিল্কে চলে যাবে, ফলে সিল্কে ইলেকট্রনের আধিক্য দেখা দিবে, অর্থাৎ এটি ঋণাত্মক চার্জে চার্জিত হবে। কিন্তু এই ইলেকট্রন কোথা থেকে যাবে? কাঁচ থেকে, ফলে কাঁচে যে নিট প্রোটন সংখ্যা আছে বা ধনাত্মক চার্জ সংখ্যা আছে তার মানটা কি হবে? বেড়ে যাবে, অর্থাৎ এটি ধনাত্মক চার্জে চার্জিত হবে। এই দুটো एग्जांपल আমাদের একটু মাথায় রাখা লাগবে একদম ভালো করে যে কেন এরকমটা ঘটে। আমরা আমাদের পরের টপিকসে আসি, তড়িৎ আবেশ। একটু মাথায় রাখবো কি টপিকস? তড়িৎ আবেশ। এটা একটু ভালো করে খেয়াল করব, তড়িৎ আবেশ জিনিসটা কি। ধরো আমরা একটা কাঁচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলাম, মানে একটা কাপড় দিলাম, এই কাপড় দিয়ে এটা ঘষলাম,
এই কাপড়টা কি রেশমি কাপড়, রেশমি কাপড়, আর এটা হলো কাঁচদণ্ড, কাঁচদণ্ড। অথবা কাঁচদণ্ডকে আমরা যে কি বললাম সিল্ক বা রেশমি কাপড়, এই যে সিল্ক দিয়ে ঘষলাম। এখন ঘষলে এই সিল্ক কাপড়ের ইলেকট্রন আসক্তি কি বেশি, ফলে এই কাঁচদণ্ড থেকে সেই ইলেকট্রন কি করবে নিজের দিকে নিয়ে নেবে। ফলে কাঁচদণ্ড কোন চার্জে চার্জিত হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। একটু ভালো করে খেয়াল করব, কোন চার্জে চার্জিত হলো, ধনাত্মক চার্জে চার্জিত হলো। এখন আমরা এখানে একটা নিরপেক্ষ বস্তুকে আনলাম, আমরা শিখতেছি কিন্তু তড়িতাবেশ, একটু মাথায় রাখবো। এখানে একটা কাকে আনলাম, নিরপেক্ষ বস্তুকে আনলাম। এখন আমরা জানি কোনো একটা বস্তুতে স্বাভাবিক অবস্থায় সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, তা আমরা একটু সন্নিবেশ করে লিখলাম প্লাস মাইনাস, মানে একইভাবে একই সজ্জায় এই ইলেকট্রন এবং প্রোটন থাকে। এখন আমরা যদি এই নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে একটা বস্তুকে স্পর্শ না করে কাছাকাছি স্থাপন করি, তখন এর ধনাত্মক চার্জগুলো এই যে পদার্থের এই ধনাত্মক চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। এখন একটা কথায় আসি যে আমরা কিভাবে জানি এই ধনাত্মককে বিকর্ষণ করবে। এর একটা বাস্তব উদাহরণ আমাদের সমাজে প্রচলিত আছে। দেখো, আমি আমার ছোট্ট একটা এক্সাম্পল বলি, তুমি একটু খেয়াল করবা। আমি যখন ক্লাস 6-এ বা 5-এ পড়ি, তখন আমার এলাকায় একটা ওয়াজ হচ্ছিল। তো এর কিছুদিন পরে, মানে ওই ওয়াজের কয়েকদিন পরে আরও একটা ওয়াজ হয়েছে। দুই ওয়াজের মধ্যে তফাৎ ছিল, প্রথম যে ওয়াজটা ছিল সেখানে গরু জবাই করে বিরিয়ানি করে খাইয়েছিল। তো এখন দেখো একটু, প্রথম ওয়াজে কি খাওয়াইছিল, বিরিয়ানি। পরের ওয়াজে কিছু খাওয়াই নেই, মানুষ এমনি গেছে। তো দ্বিতীয় দিন এই হুজুর বলতেছে যে মাশাল্লাহ, আমার ওয়াজে তো কম মানুষ আসে নাই। খেয়াল করবে একটু, কি বলছে, মাশাল্লাহ আমার ওয়াজে তো কম মানুষ আসে নাই, আমি কিন্তু বিরিয়ানি দিই না। খেয়াল করো কি বলছে, আমি কিন্তু বিরিয়ানি দিই না। তার কিন্তু এটা বলার কোনো প্রয়োজন ছিল না, সে কিন্তু বলছে। কেন বলছে, মানে তার ওয়াজে যে লোকগুলো আসছে এরা বিরিয়ানি খাইতে আসে নাই, কিন্তু আগের হুজুরের যে লোকগুলো ছিল তারা বিরিয়ানি খাওয়ার জন্য আসছে। কথা কি বুঝতে পারছো? এটা কেন বললাম খেয়াল করো। দেখো, এও হুজুর এও হুজুর, তার মানে এক হুজুর আরেক হুজুরকে কি করতে পারে না, দেখতে পারে না, তাই একে অপরের উৎসবে রটনা করে বেড়ায়। তার মানে এক হুজুর আরেক হুজুরকে কি করতে পারে না, দেখতে পারে না। এই হুজুররা কি সমধর্মী, এরা কি সমধর্মী। তাই আমরা বলতে পারি যে সমধর্মীরা সাধারণত ন্যাচারালি এরা কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। আর আকর্ষণ করে কারা, বিপরীত ধর্মী। দেখো, তোমার একটা ছেলের প্রতি যে আকর্ষণ, তার চেয়ে একটা মেয়ের প্রতি বেশি আকর্ষণ। কেন? কারণ সে হলো বিপরীত ধর্মী। তাহলে আমাদের ন্যাচারালি বিপরীত চার্জের প্রতি বা বিপরীত ধর্মের প্রতি একটা আকর্ষণ থাকে। তো চার্জ তো এর ব্যতিক্রম না, চার্জও আমাদের মতো। চার্জ কি করে, সমধর্মীকে কি করে, বিকর্ষণ করে, যে আমার দরকার নাই। কিন্তু বিপরীত ধর্মী যে, তাকে কি করে, আকর্ষণ করে। তাহলে এখন আমরা আসি, এই সমধর্মী চার্জ, এই ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। এখন বিকর্ষণ করলে দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটবে একটু দেখো। এখানে ছিল ধনাত্মক চার্জ, এখন এই বস্তুটায় এই চার্জগুলো একটা সজ্জায় সজ্জিত হয়ে যাবে। কিরকম দেখো, এই প্রান্তে ঋণাত্মক চার্জগুলো চলে আসবে আর এই প্রান্তে ধনাত্মক চার্জগুলো চলে আসবে। কেন এরকমটা করছে? কারণ এই যে এক হুজুর এই যে আরেক হুজুরকে বিকর্ষণ করে, একটা ছেলে আরেকটা ছেলেকে বিকর্ষণ করে। কিন্তু অন্য একটা ছেলে এই যে এই পাশে মেয়ে বিপরীত ধর্মী, এরা কিন্তু আকর্ষণ করে। তাই এরা কি করছে, এই যে কাছাকাছি আছে, আর এরা কি হয়েছে, দূরে চলে গেছে। তৃতীয় ক্ষেত্রে দেখেন যে আমরা যদি এই বস্তুটাকে না সরিয়ে, ধর এই বস্তুটা এখানে আছে এখনো, এখন এই বস্তুটার সাথে যদি আমরা ভূ সংযুক্ত করে দিই, কি সংযুক্ত করে দিলাম, ভূ সংযুক্ত করে দিলাম। এখন এই ভূ সংযুক্ত করার কিন্তু একটা মজার ঘটনা আছে, এবং এখান থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেনও আছে। কোশ্চেনটা হলো, পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কেন? আমরা যখন বিভব পড়ব তখন আমরা এটা পড়ব যে পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয়। আমরা শুধু এটুকু বলে রাখি যে আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, এই ভূপৃষ্ঠটা হলো বিশাল এক শক্তির আধার, এবং এতে অসীম পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিদ্যমান। এখন এই অসীম থেকে যদি আমরা কিছু পরিমাণ চার্জ নিয়ে নিই অথবা যদি কিছু পরিমাণ চার্জ যোগ করে দিই,
তাহলে পৃথিবীর যে মোট চার্জ আছে ওই চার্জের কোনো পরিবর্তন ঘটে না। অনেকটা এরকম, তুমি ধরো কক্সবাজারে বেড়াতে গেলে, এখন কক্সবাজারের পানির মধ্যে তুমি লাফালাফি করলে, এখন যদি এমন হইতো যে কক্সবাজারের পানিটা কথা বলতে পারে, সে তোমাকে বলল যে ওই বেটা, তুই তো আমার এখানে ঘুরতে আসছস, আমার পানির মধ্যে আমার মধ্যে ঝাপাঝাপি করস। এখন তুমি এবার এই কথায় খুব রাগ করলা, রাগ কইরা তুমি তোমার হাতে একটা পানির বোতল ছিল, তুমি পানি খাচ্ছিলা, ওই পানির বোতল থেকে ওই সাগরের মধ্যে একটু ঢাইলা দিলা, এই যে ঢাইলা দিয়ে বললে নে তোর একটু পানি দিয়ে দিলাম, তোর একটু পানি কি দিয়ে দিলাম। কিন্তু দেখো তো তুমি এখন তাকে আসিলা, এই পানিটা দিলা দিয়ে তুমি তাকে আসো এই পুরা, কিন্তু দেখছো এই পানির উচ্চতা 1-2 মিটার, 1 হাত বাইরে গেছে না, তুমি বুঝতেই পারো নাই যে কি পরিমাণ পানি দিছো, আর সমুদ্রের পানি তো বিশাল। তার মানে তুমি যে এই 1/2 লিটার পানি দিলা, এতে সমুদ্রের পানির উচ্চতার তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। কারণ কি, এই যে সমুদ্র আছে এই সমুদ্রতে পানি আছে বিশাল পরিমাণ, আর আমি দিছি সামান্য পরিমাণ। তাহলে বিশাল ভান্ডারের মধ্যে যদি সামান্য পরিমাণ আমরা দিই, এতে ওই বিশাল ভান্ডারের কোনো পরিবর্তন ঘটবে না। যেহেতু পৃথিবীটা বিশাল চার্জের আধার, তাই আমাদের এই যে চার্জগুলো আছে যদি আমরা একে ভূসংযুক্ত করে দিই, তাহলে কি ঘটনা ঘটে দেখো। এটা হলো কি ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জকে কি করে বিকর্ষণ করে, যে দূরে যা। তো এ তার বেয়ে ওই পৃথিবী বলছে আমার এখানে তো বিশাল এক ভান্ডার আছে, যে তুই আর কি করবি, আমার এখানে চলে আয়। তো এই চার্জগুলো কি করলো, এই ভূপৃষ্ঠে চলে গেল। চলে যাওয়ার পর এখন এ খুব চালাক, যে আমরা খুব চালাক আর কি, তা আমরা কি করলাম, যে যেহেতু চার্জ চলে গেছে, এবার আমরা আস্তে এটা মুছাই দিলাম, যা তুই যেহেতু চলে গেছস তুই থাক। তাহলে এখানে কি আছে আর বলো তো, কেবলমাত্র ঋণাত্মক চার্জগুলো আছে। এখন তুমি এবার চালাকি করলা, যে ঋণাত্মক চার্জ যেহেতু আছে, এবার তুমি ওই কাঁচদণ্ডকে সরায় নিয়ে গেলা, এই কাঁচদণ্ডকে কি করলা, সরায় নিয়ে গেলা, মানে এটাকে বাদ দিয়ে দিলা, সরায় নিলা। তখন এর মধ্যে কি আছে, শুধুমাত্র ঋণাত্মক চার্জগুলা সন্নিবেশিত হয়ে যাবে। এখন এখানে দেখো তো কি ঘটনা, প্রথমে একটা ছিল নিরপেক্ষ বস্তু মানে অচার্জিত বস্তু, আর এখানে একটা ছিল কি চার্জিত বস্তু। আমরা এই চার্জিত বস্তুকে একটা অচার্জিত বস্তুর নিকটে স্পর্শ না করে কাছাকাছি কি করলাম, স্থাপন করলাম। স্থাপন করার পর এতে 1-2টা ধাপ পেরিয়ে বস্তুটাকে আমরা কোন চার্জে চার্জিত করে ফেললাম, ঋণাত্মক চার্জে চার্জিত করে ফেললাম। এই যে ঘটনা, এই ঘটনাকে বলে তড়িৎ আবেশ। ঘটনাকে কি বলে, তড়িৎ আবেশ। এখন তোমার কাছে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে যে তড়িৎ আবেশ বিষয়টা আসলে কি। বিষয়টা আমরা কি বলবো, যে একটি চার্জিত বস্তুর প্রভাবে অন্য একটি অচার্জিত বস্তুকে চার্জিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। তবে এই তড়িৎ আবেশের একটা শর্ত আছে, কাছাকাছি রেখে কিন্তু কখনো স্পর্শ করানো যাবে না। স্পর্শ করার কি সমস্যা, কারণ এদের মধ্যে চার্জের আদান প্রদান এমনি হয়ে যাবে, তাহলে তাকে আর আবেশ বলা যাবে না। তাহলে আবেশ কি, যে একটা চার্জিত বস্তুর প্রভাবে অন্য একটি অচার্জিত বস্তুকে চার্জিতকরণ, একে আমরা কি বলবো, আবেশ প্রক্রিয়া। এখন পরীক্ষায় যদি আসে যে আবেশ প্রক্রিয়ায় একটি বস্তুকে ঋণাত্মক চার্জে কিভাবে চার্জিত করতে হয় ব্যাখ্যা করো, তাহলে আমরা কি করবো বলো তো, যে প্রথমে কাঁচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষে ধনাত্মক চার্জে চার্জিত করি, তারপর ওই চার্জিত কাঁচদণ্ডটাকে একটি নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে রাখি, সংস্পর্শে বলা যাবে না, স্পর্শ না করে কাছাকাছি রাখি। এরপর আমরা বলবো এই চিত্রটা দিয়ে রাখলাম। তারপর 2 নম্বর চিত্র বলবো যে এর কাঁচদণ্ডের ধনাত্মক চার্জ এই নিরপেক্ষ বস্তুর ইলেকট্রনকে আকর্ষণ করে এবং প্রোটনকে বিকর্ষণ করে, ফলে এদের মধ্যে ইলেকট্রনগুলো কাঁচদণ্ডের কাছাকাছি, কিন্তু প্রোটনগুলো এই কাঁচদণ্ড থেকে দূরের প্রান্তে গিয়ে অবস্থান করে। 3 নম্বর ধাপে এই অচার্জিত বস্তুটাকে আমরা একটি পরিবাহী তার দিয়ে ভূসংযুক্ত করি, ফলে এই বস্তুর এই ধনাত্মক চার্জগুলো পরিবাহী তার বেয়ে ভূপৃষ্ঠে চলে যায়। এখন আমরা ভূপৃষ্ঠের এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম। বিচ্ছিন্ন করার পর এবার কাঁচদণ্ডকে সরায় নিলাম, ফলে এই যে ঋণাত্মক চার্জ আছে তার একটা প্রান্তে সীমাবদ্ধ না থেকে সমস্ত অংশে সমানভাবে ছড়িয়ে পড়ে। এটাই হলো তড়িৎ আবেশ প্রক্রিয়া। এখন যদি বলতো যে একটি চার্জিত বস্তুর প্রভাবে কোনো একটা বস্তুতে কিভাবে ধনাত্মক চার্জ সৃষ্টি করব, তখন আমরা শুধুমাত্র এখানে চালাকি করতাম, এখানে একটা ঋণাত্মক চার্জ দিয়ে দিতাম। দেখো আমি যদি এখানে ঋণাত্মক চার্জ দিই তাহলে কি ঘটনা ঘটতো, ঋণাত্মক, দেখো সমধর্মী
মানে হুজুর হুজুরকে দেখতে পারে না, তাহলে ইলেকট্রন কাকে দেখতে পারবে না? ইলেকট্রনকে। তাহলে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তখন ঘটনা ঘটে যেত এরকম যে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসতো আর এই ধনাত্মক চার্জগুলো এই পাশে থাকতো। কথা কি বুঝতে পারছি? দেখো আকর্ষণ, এই যে বিপরীতধর্মী ছেলে মেয়ে আকর্ষণ করতেছে, এরা কাছাকাছি থাকে, কিন্তু সমধর্মী ছেলে ছেলের কাছ থেকে দূরে থাকে। তাহলে এরা বিকর্ষণ করে এই বাধ্যে থাকলো। এখন আমরা কি করলাম? এই প্রান্তকে ভূসংযুক্ত করলাম, ফলে ইলেকট্রনগুলো কোথায় চলে গেছে? ভূপৃষ্ঠ চলে গেছে। কিন্তু এই প্রান্তে আছে কে? ধনাত্মক চার্জ। পরবর্তীতে এই ধনাত্মক চার্জগুলো সমস্ত স্থানে কি করবে? সমানভাবে ছড়িয়ে পড়বে। এভাবে আমরা একটি চার্জিত বস্তুর প্রভাবে একটি নিরপেক্ষ বস্তুতে কি সৃষ্টি করতে পারি? ধনাত্মক চার্জ সৃষ্টি করতে পারি। এটা কোন প্রক্রিয়া? তড়িৎ আবেশ প্রক্রিয়া। কথা কি বুঝতে পারছি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব একটি ছোট টপিক, যেটা তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা নেই, আমরা একটু আলোচনা করি। এটা সাধারণত তোমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন বিস্তারিত পড়তে পারবে, আমরা একটু মনে রাখি এখন শুধু। এটা হলো ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্র, আবার ভাইব না, দুইটা যন্ত্র। ইলেকট্রোস্কোপের বাংলায় হলো তড়িৎ বীক্ষণ যন্ত্র। আসলে এই তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি? ধরো আমরা একটা বস্তু নিলাম, খেয়াল করবে একটু, কি নিলাম? বস্তু নিলাম। এই বস্তুতে চার্জ আছে কিনা, আমি আবার বলছি, এই বস্তুতে চার্জ আছে কিনা, এবং যদি চার্জ থেকে থাকে তাহলে কোন ধরনের চার্জ আছে, ধনাত্মক নাকি ঋণাত্মক। এটা যে যন্ত্রের সাহায্যে জানা যায় তাকে বলে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তা আমরা চার্জ আছে কিনা, তাহলে একে বলে চার্জের অস্তিত্ব, মানে চার্জ আছে কি নাই, একে আমরা কি বলি? চার্জের অস্তিত্ব। আর কোন ধরনের চার্জ আছে, ধনাত্মক না ঋণাত্মক, একে বলি চার্জের প্রকৃতি। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্রের সাহায্যে চার্জের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে বলে তড়িৎ বীক্ষণ যন্ত্র। এই তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কিরকম? একটি বায়ুশূন্য কাঁচের পাত্র থাকে, একটু খেয়াল করো, কি শূন্য? বায়ুশূন্য কাঁচের পাত্র। এখানে দুইটা তামার পাত থাকে, তামার পাত থাকে। ওকে, এরকম এই পাত্রের এই অংশটা একটা সিপি দিয়ে, অন্তরক পদার্থ দিয়ে, কি দিয়ে? অন্তরক পদার্থ দিয়ে আটকানো থাকে, এবং এর সাথে একটা পরিবাহী দণ্ড দেয়া থাকে। এই পরিবাহী দণ্ডের এই পাশে দুইটা স্বর্ণের পাত দেয়া থাকে, এবং এই পরিবাহী দণ্ডের মাথায় একটা, এটা পরিবাহী দ্বারা একটা চাকতি লাগানো থাকে। পরিবাহী চাকতি মানে ধাতব পদার্থ দ্বারা তৈরি একটি চাকতি থাকে। এখন এই যন্ত্রের কাজ কি আমরা একটু খেয়াল করি। এর নাম কি? তড়িৎ বীক্ষণ যন্ত্র, যা দিয়ে কি করা যায়? চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা যায়। অস্তিত্ব মানে কি? চার্জ আছে নাকি নাই, এবং প্রকৃতি কি? এতে কি ধনাত্মক চার্জ আছে নাকি ঋণাত্মক চার্জ আছে, এটা আমরা জানতে পারি। এখন কিভাবে জানি একটু খেয়াল করো। আমরা এখানে একটা বস্তু নিলাম, এখানে একটা কি নিলাম? বস্তু নিলাম। বস্তুতে আমরা ধরলাম ধনাত্মক চার্জ আছে, আমি জানি না কিন্তু বললাম কি ধনাত্মক চার্জ আছে। এখন আমি যদি একে চাকতির সাথে স্পর্শ করাই, এই যে এই ধনাত্মক চার্জ আছে, একে চাকতির সাথে কি করালাম? স্পর্শ করালাম। স্পর্শ করালে এখান থেকে ধনাত্মক চার্জগুলো কোথায় চলে যাবে? এই পাতের মধ্যে চলে যাবে, মানে সমানভাবে এখানেও থাকবে, কি আবার কোথায় চলে যাবে? পাতের মধ্যে চলে যাবে। এখন যাওয়ার পরে এই যে দুইটা হালকা একদম পাতলা পাত, স্বর্ণের কিন্তু স্বর্ণপাত, এখন এই দুইটা পাতের মধ্যে যখন এই সমধর্মী চার্জ যাবে তখন এরা পরস্পরকে, দেখো এই যে দুইটা পাত, যখন এতেও প্রোটন আছে এতেও প্রোটন আছে, তখন এরা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। ফলে এই তাদের মধ্যবর্তী যে ফাঁকা স্থান আছে এটা আগের চেয়ে কিছুটা বেড়ে যাবে। তাহলে যদি আমরা একে স্পর্শ করাই তাহলে এদের এই যে ফাঁকা স্থান, এই ফাঁকাটা কি হবে? বেড়ে যাবে।
তাহলে আমরা বুঝবো এই বস্তুতে কি আছে, চার্জ আছে। খেয়াল করবো একটু, এই বস্তুতে কি আছে, চার্জ আছে। এখন আমি বললাম যে, বা তুমি বললা যে স্যার আমি এখানে ধনাত্মক চার্জ দিব না, কিনলাম ঋণাত্মক চার্জ দিলাম। নাও ঋণাত্মক চার্জকে কি করালা, স্পর্শ করালা। স্পর্শ করার পরে এখান থেকে কি আসবে, ঋণাত্মক চার্জ আসবে, আসলে এই পাতের মধ্যে আসার পরে এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, ফলে ফাঁকা স্থান কি হবে, বেড়ে যাবে। তাহলে আমরা কোনো একটা বস্তুকে, আমি চার্জ জানি না, স্পর্শ করানোর পরে যদি এদের এই যে পাত দ্বয়ের ফাঁকা স্থান যদি বেড়ে যায়, তাহলে আমরা বুঝবো এই বস্তুতে চার্জ আছে, মানে আমরা চার্জের অস্তিত্বটা জানতে পারলাম। কথা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? আমরা কি জানলাম, চার্জের অস্তিত্ব জানলাম, যে চার্জ আছে, কিন্তু কি ধনাত্মক না ঋণাত্মক এটা কিন্তু আমরা বুঝলাম না। এখন এটা বোঝার জন্য তাহলে আমরা প্রকৃতি বোঝার জন্য কি করি, আগে এই বস্তুতে একটা ধনাত্মক চার্জে চার্জিত করে দিলাম। খেয়াল করো, কোন চার্জে, ধনাত্মক চার্জে। এখন তোমার যদি মন চায় তুমি ঋণাত্মক চার্জে করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই। আমি করলাম কি, ধনাত্মক চার্জে চার্জিত করলাম। কিভাবে, ওই যে কাঁচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষে কাঁচদণ্ডটা এখানে ধরে রাখলাম, ফলে চার্জ চলে গেল, ধনাত্মক চার্জ। তাহলে আমরা বললাম এই তড়িৎবীক্ষণ যন্ত্রটা কোন চার্জে চার্জিত আছে, ধনাত্মক চার্জে চার্জিত আছে। এখন এই ধনাত্মক চার্জে যখন চার্জিত থাকবে, আমি এখানে একটা বস্তু একে স্পর্শ করালাম। খেয়াল করবে একটু, একে কি করালাম, স্পর্শ করালাম। স্পর্শ করালে এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হলো ফাঁকা স্থানটা বেড়ে যাবে, অথবা হতে পারে ফাঁকা স্থানটা কমে যাবে। কখন, কোন ক্ষেত্রে, কোন ঘটনা ঘটবে একটু খেয়াল করি। যদি এটা ধনাত্মক হয়, যদি এই যে আমি স্পর্শ করালাম এটা ধনাত্মক হয়, তাহলে এখান থেকে ধনাত্মক চার্জটা কোথায় যাবে, এই যে স্বর্ণের পাতে চলে যাবে, ফলে এতে চার্জের পরিমাণ কি হবে, আগের চেয়ে বেড়ে যাবে। ধরো আগে 2টা করে প্রোটন ছিল, এখন 3টা করে প্রোটন হয়ে গেছে, তাহলে চার্জের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। ফলে এদের মধ্যে বিকর্ষণের পরিমাণও আগের চেয়ে বেড়ে যাবে, অর্থাৎ ফাঁকা স্থান বৃদ্ধি পাবে। তাহলে কোনো একটা তড়িৎবীক্ষণ যন্ত্রকে যদি আমরা ধনাত্মক চার্জে চার্জিত করে রাখি এবং অন্য একটা বস্তুকে কাছাকাছি রাখলে, স্পর্শ করালে, যদি এদের ফাঁকা স্থানটা, যদি এদের এই ফাঁকা স্থানটা বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে আমরা বুঝবো যে এই বস্তু আর এই পাতের চার্জ সমধর্মী চার্জ। তাহলে এটা ধনাত্মক হলে এটা কি ধনাত্মক, এখন যদি এটা ঋণাত্মক হতো তাহলে আমি বলতাম এটা ঋণাত্মক চার্জ, কারণ এরা চার্জের সমধর্মী চার্জের যোগান দিছে, ফলে বিকর্ষণ বেড়ে গেছে। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটতো, এটা ধনাত্মক চার্জে চার্জিত করলাম, এটা ঋণাত্মক চার্জ, ফলে এই ঋণাত্মক চার্জটা এই পাত বেয়ে কোথায় আসতো, স্বর্ণপাতে, যেখানে এই ধনাত্মক আর ঋণাত্মক এরা পরস্পরকে প্রশমিত করে দিত, ফলে এদের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেটা কমে যেত। তাহলে আমরা এইভাবে কোনো একটা বস্তুতে কোন ধরনের চার্জ আছে, ধনাত্মক না ঋণাত্মক, তা নির্ণয় করতে পারবো। আমরা আমাদের এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল সলিউশনের গুরুত্বপূর্ণ টপিকে চলে আসলাম, তড়িৎ বল। তড়িৎ বল, এই তড়িৎ বল পড়ার আগে আমাদের একটা ছোট্ট একটা জিনিস জানা লাগবে, যেটা হলো স্থির চার্জ। স্থির চার্জ জিনিসটা কি? আমরা যে এই অধ্যায়ের শুরুতে বললাম যে দুটি বস্তুকে যখন ঘর্ষণ করা হয় বা একটার সাথে আরেকটাকে ঘষা হয়, তখন এক বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রনের স্থানান্তর হয়। তো আমি ধরলাম এই বস্তুতে ইলেকট্রন স্থানান্তর হলো। এখন এখানে যে ইলেকট্রনগুলো আসছে, এই ইলেকট্রনটা কি এই বস্তু থেকে বের হয়ে গেছে বা অন্য কোনো বস্তুতে চলে যাবে না, এই কেবলমাত্র এই বস্তুতেই সীমাবদ্ধ থাকবে। যখন কিছু পরিমাণ চার্জ একটা বস্তুতে বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আটকে থাকবে, তখন এই চার্জকে বলবো স্থির চার্জ, মানে চার্জটা চলাচল করতে পারে না, একে কি বলবো, স্থির চার্জ। আর এই স্থির চার্জের প্রভাব ও ক্রিয়াকে আমরা বলবো স্থির তড়িৎ। আমরা এই চ্যাপ্টারে শুরু করলাম যে স্থির চার্জের প্রভাব ও ক্রিয়াকে আমরা কি বলবো, স্থির তড়িৎ। এখন আমরা আসি আরেকটা ছোট্ট জিনিস, বিন্দু চার্জ কি? কি চার্জ? বিন্দু চার্জ। আমি একটা চার্জ দিলাম, এই যে চার্জ, এই চার্জের আকার যদি খুব ছোট হয়, চার্জের কি হয়, আকার যদি খুব ছোট হয়, তখন এই চার্জকে আমরা বলবো বিন্দু চার্জ। আবার যদি দুইটা চার্জ দিই, তাহলে এই দুইটা চার্জের আকার যদি এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় কম হয়, অনেক কম হয়, তখনও এই দুটি চার্জকে বিন্দু চার্জ বলবে। আমরা এই চ্যাপ্টারে যা পড়ব তার সবই হলো প্রায় বিন্দু চার্জের জন্য, মাথায় রাখতে হবে একটু।
তো এখন আমরা আমাদের টপিকসে আসি এবার তড়িৎ বল জিনিসটা কি। আমরা অনুস্থানে দুটা চার্জ রাখলাম, এটা হলো Q1, এটা হলো Q2, দুটো চার্জ, দুটাই সমধর্মী। আমি ধরলাম এটাও প্লাস এটাও প্লাস। এদের এই মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব হলো আর, মধ্যবর্তী দূরত্ব কত আর। এখন এই সংশ্লিষ্ট এদের মধ্যে দেখো প্লাস প্লাস, এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, মানে দুইজন দুজনকে ধাক্কা দিবে। তুই এ বলবো ওইদিকে যা, এ বলবো ওইদিকে যা, মানে দুজন দুজন আস্তে আস্তে কি হবে, দূরে সরে যাবে। এখন এই সংক্রান্ত কত বলে এরা যাবে, এই বল সংক্রান্ত বিজ্ঞানী কুলম্ব, বিজ্ঞানীকে কুলম্ব একটি সূত্র প্রদান করেন যা কুলম্বের সূত্র নামে পরিচিত। এখন বিজ্ঞানী কুলম্ব বলছেন যে দুটি চার্জ যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যম কি হইতে পারে, এটা বায়ুতে হতে পারে, অন্য কোনো মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে যদি দুইটা চার্জ থাকে তাহলে এদের মধ্যকার যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, খেয়াল করবো কি বল, আকর্ষণ অথবা বিকর্ষণ। আকর্ষণ কেন বলছি, আমরা যদি এটা মাইনাস ধরতাম তাহলে এরা পরস্পরকে কি করতো, আকর্ষণ করতো। মানে এ বলতো এই কাছে আয়, এ আস্তে আস্তে কাছে যাইতো, এ ওরে বলতো এই কাছে আয়, এ আস্তে আস্তে কাছে যেত, মানে আস্তে আস্তে নিজের দিকে এই কাছের দিকে আসতো দুজনে, তখন এটা হতো আকর্ষণ বল। কিন্তু এটা তো সমধর্মী, এরা পরস্পর কি করবো, ধরো একটা ছেলে এই পাশে একটা ছেলে এরকম করতেছে, এদিকে আয়, তাহলে এ কি করবে, আসবে না, ও দূরে সরে যাবে, এবার এদিকে যাওয়া যাবে না। কথা বুঝতে পারছো? তাহলে এর কাছে আসবে না, কি কোথায় যাবে, দূরে সরে যাবে, মানে বিকর্ষণ করবে। তাহলে কুলম্ব বলছে যে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই যে চার্জ আছে এই চার্জ দুটির মানের গুণফলের সমানুপাতিক, মানে চার্জ দুইটার গুণ করলে যা পাবো তার সমানুপাতিক। এখন এই চার্জের মান যদি বেশি হয় তাহলে এরা বেশি বলে বিকর্ষণ করবে বা বেশি বলে আকর্ষণ করবে, যদি চার্জের মান কম হয় তাহলে এরা পরস্পরকে কম বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। উনি এই সূত্র বলে ক্ষান্ত হন নাই, আরেকটা বলছে যে না, শুধু এই চার্জ না, এদের একটা দূরত্ব আছে। কিরকম বলছে, এদের মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দূরত্ব বাড়লে যে বল কমে, এটা আমরা স্বাভাবিক নিজ কমন সেন্স দ্বারা বুঝি। কিরকম, ধরো তোমার একটা বন্ধু আছে, ফ্রেন্ড, খুব বোঝন ফ্রেন্ড, কাছের বন্ধু, সে তোমার সাথে হলো ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9 পর্যন্ত পড়ছে বা 10 পর্যন্ত পড়ছে, পড়ার পরে সে হলো তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে কলেজে ভর্তি হওয়ার পরে। তো তুমি ভর্তি হলা ঢাকায় একটা কলেজে, সে ভর্তি হলো ময়মনসিংহে একটা কলেজে। তাহলে এখন আগে যে স্কুলে থাকা অবস্থায় তোমাদের মধ্যে যে ইন্টারেকশন ছিল, যে ভাবের বিনিময় ছিল, একজন স্কুলে না আসলে আরেকজনের ফোন দিয়ে খবর নেওয়ার যে প্রবণতা ছিল, এই পরের বেলা বা এই ক্ষেত্রে কি এটা থাকবে? থাকবে না। একদম তুমি লজিক্যালি বলো, তুমি অনেকে শুরুতে বলতে পারো যে না স্যার আমার বন্ধু তো খুব ভালো, আমরা বজায় রাখবো না। তুমি দেখবা যে যেই বন্ধু তোমার কাছ থেকে একটু দূরে সরে গেছে তার সাথে তোমার ইন্টারেকশনটা আগের চেয়ে অনেকটা কমে গেছে, মানে তার প্রতি যে আকর্ষণ ছিল এটা আর আগের মতো নেই, মানে কমে গেছে। তাহলে আমরা একটুকু বুঝি যে দূরত্ব বাড়লে আকর্ষণ কি হয়, কমে। এটা আমাদের ক্ষেত্রেই কমে, এই জন্য তো বলছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তাহলে আমরা বলতে পারি না যে দূরত্ব যদি বাড়ে তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কি হবে, কমবে। কিন্তু কুলম্ব বলছে শুধু কমবে না, দূরত্ব যদি 2 মিটার কমে বাড়ে তাহলে এদের মধ্যকার বল কমে যাবে 4 গুণ। যদি দূরত্ব 5 গুণ বাড়ে তাহলে এদের মধ্যে আকর্ষণ কমে যাবে 25 গুণ, মানে যতদূর বাড়বে তার বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে। এরপরে তুমি এটা বললে অক্ষান্ত হন নাই, এবার আরেকটা যোগ করে দিছে, এই যে এদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ ক্রিয়া করে। দেখো আকর্ষণ মানে কোন দিকে, দেখো তো এই যে এর এই দিকে ঠেলবে, এর এই দিকে ঠেলবে। এখন এই যে ঠেলা ঠেলি এটা কি একটা সরল রেখা বরাবর, এই যে সংযোগ সরল রেখা বরাবর, তাই উনি বলছে এবং এই বল এই চার্জ দুটির সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা যদি সামারি বলি যে সূত্রটা কি, দেখো তো, কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির মানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দুটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এখন এটা মানে কি, মানে এই বরাবর বল ক্রিয়া করবে এর কোনো সুযোগ নাই, একদম সরল রেখা, সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এটি হলো তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্র। এখন আমরা যদি একে সমীকরণ 1 আর একে সমীকরণ 2 দিই, তাহলে আমরা লিখতে পারি না F সমানুপাতিক
Q1 Q2 বাই আর স্কোয়ার। সমানুপাতিক উঠালে কি দিতে হয়? ধ্রুবক দিতে হয়। তো আমরা ধ্রুবক দিলাম K Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন তোমাদের কাছে এই সূত্রটা অন্য একটা সূত্রের একটু গন্ধ গন্ধ মনে হবে। কিরকম? যে তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো যে দুইটা বস্তু যদি থাকে M1 আর M2, মধ্যবর্তী দূরত্ব যদি D বা R হয়, তাহলে এদের মধ্যকার বল হলো G(M1 M2) বাই আমি ধরলাম D ডিস্টেন্স D স্কোয়ার। এরকম সূত্র তোমরা পড়ে আসছো, তাই তোমার কাছে দেখো একই রকম প্রায় মনে হবে। এখন এই যে দুইটা বস্তু মহাকর্ষ বল, এরা কিন্তু শুধুমাত্র আকর্ষণ বল, মানে দুইটা বস্তু শুধু কেবলমাত্র নিজেদেরকে কাছে টানবে, আকর্ষণ করবে, কিন্তু এরা কিন্তু দুইটা বল, আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। তাহলে তোমরা একটু মাথায় রাখতে হবে যে নিউটনের মহাকর্ষীয় বল হলো কেবলমাত্র আকর্ষী বল, মানে এরা কেবলমাত্র আকর্ষণ করবে, কিন্তু কুলম্বের বল বা তড়িৎ বল এরা আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। কখন আকর্ষণ করবে? যখন বিপরীত ধর্মী হবে, ছেলে আর মেয়ে হবে, এরা আকর্ষণ করবে। কিন্তু যদি উভধর্মী যদি একই ধর্মের হয়, কিরকম? ধরো দুইটা মেয়ে অথবা দুইটা ছেলে, তাহলে তাদের প্রতি একটা আকর্ষণের প্রবণতা থাকবে না, সখ্যতা থাকবে কিন্তু আকর্ষণ থাকবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে যখন সমধর্মী হবে তখন হবে বিকর্ষী বল, আর যখন বিপরীত ধর্মী হবে তখন হবে আকর্ষী বল। আমরা এটা একটু মাথায় রাখবো। এটি হলো কুলম্বের সূত্র। আর এই কে এর একটা মান আছে, কে ইকুয়ালস টু হলো 9 গুণ 10⁹9। এখন এর একক কি হবে বলো তো? কে এই পাশে আছে নিউটন, আর স্কোয়ার এই পাশে চলে যাবে, হয়ে যাবে মিটার স্কোয়ার, আর কিউ স্কোয়ার এটা নিচে চলে যাবে, তার মানে পার কুলম্ব স্কোয়ার। এই কে কে এইভাবেও লেখা যায়, কে ইকুয়াল টু 1/4πε0, মানে এর মানটা বের করলেই আসলে এটা হয় 9 গুণ 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটি হলো তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্র। একটুক যদি আমরা বুঝে থাকি, আমাদের এই চ্যাপ্টারের অর্ধেক পড়া শেষ। এখন যদি একটা বলে যে এখান থেকে সৃজনশীল কোশ্চেন কিভাবে আসে, তোমাকে বললো যে আমি এখানে 2 কুলম্ব চার্জ স্থাপন করলাম, +2 কুলম্ব, বললো একটুক দূরত্ব হলো 1 মিটার, একটুক দূরত্ব হলো 1 মিটার। বলছে এই চার্জটা কি পরিমাণ বল লাভ করবে, একটু খেয়াল করি কি বলছে। এই চার্জটা কি পরিমাণ বল লাভ করবে। এখন এই বল দুইভাবে করবে, এর দ্বারা একটা বল লাভ করবে এবং এর দ্বারা একটা বল লাভ করবে। তাহলে এখন আমরা খেয়াল করি তো, এর জন্য দেখো প্লাস প্লাস, এটা কি বল হবে বলো তো? বিকর্ষণ বল। আমি লিখলাম কে Q1 Q2 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। দেখো এই প্রথম ক্ষেত্রে F1 এটা কোন দিকে হবে দেখো তো? প্লাস প্লাস, এটা কি করবে? বিকর্ষণ করবে, মানে এই দিকে হবে, মানে বিকর্ষণ। বিকর্ষণ কিন্তু দেখো এই দিকে হবে না, এই দিকে হলে আকর্ষণ হইতো, কিন্তু আমরা তো আকর্ষণ করে না, কি করে? বিকর্ষণ করে। ফলে এই দিকটা হবে, বলের দিকটা হলো এই দিকে। আমরা জানি বল একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির কি আছে? মান আছে এবং দিক আছে। ফলে এর দিক কোন দিকে হবে? এই দিকে। একটু আমরা বুঝতে পারছি। এবার আসি এই Q2 চার্জের জন্য এই বিদ্যুতে ক্রিয়ারত বল, আমি ধরলাম F2 ইকুয়াল টু K Q2 গুণ 2 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করি F2 এর দিকটা কোন দিকে হবে বলতো? দেখো প্লাস প্লাস, এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে এই দিকটা হবে এই দিকে, এটা হলো F2। তাহলে কোন একটা বিন্দুতে যদি দুই দিকে দুইটা বল ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি বল কি হবে? F ইকুয়ালস টু বড়টা থেকে ছোটটা। তো আমি ধরলাম F1টা বড়, তা আমি লিখছি লব্ধি বল F ইকুয়ালস টু F1 মাইনাস F2। কখন? যখন দুইটা বিপরীতে ক্রিয়া করে আমরা লিখতে পারি লব্ধি বল দুইটার বিয়োগফলের সমান। কথা বুঝতে পারছি? এখন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারতো যে এই বস্তুটা আসলে কোনো বল অনুভব করবে কিনা। কখন? আমি ধরলাম এটা হলো +10 কুলম্ব, এটাও ধরলাম +10 কুলম্ব। এখন বলছি এই যে এই যে +2 কুলম্ব চার্জ স্থাপন করলাম, এই চার্জটা কোনো বল লাভ করবে কিনা। তাহলে এখন দেখো তো Q1 সমান কত? 10, Q2 সমান কত? 10। এখন আমি যদি মান বের করি, দেখো তো দুইটা কি সেম না? তাহলে দুইটা বল যদি সমান হয়, F1 আর F2 কি সমান? তাহলে আমরা লিখতে পারি কি এই বস্তুটা কোনো বল লাভ করবে না। পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে একটা বস্তুকে বা চার্জিত বস্তুকে কোথায় স্থাপন করলে তা কোনো বল লাভ করবে না। তাহলে কোনো বল লাভ করবে না মানে কি? এই দুই দিকে যে বিপরীতে বল ক্রিয়া করবে তারা সবসময় কি হবে? সমান হবে, মানে F1 ইকুয়ালস টু F2 হবে। এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এরপর আমরা চলে আসি তড়িৎ ক্ষেত্র। খেয়াল করবে একটু কি বলছি আমরা? তড়িৎ ক্ষেত্র।
তড়িৎ ক্ষেত্র জিনিসটা আসলে কি? ধরো তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক আছে বা কলেজের যে প্রিন্সিপাল আছে, উনি টিফিন টাইমে বারান্দা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময়ে লক্ষ্য করলেন যে মাঠের মধ্যে ছেলেরা এবং মেয়েরা খুবই বিশৃঙ্খলভাবে হই হুল্লোড় করতেছে। এখন যেহেতু উনি প্রাতিষ্ঠানিক প্রধান, একজন প্রতিষ্ঠানের প্রধান, তাই উনি কি করবে? যে ছেলে পেলে হই হুল্লোড় করুক এরকম করবে না, উনি একটু কাছে যাবে যে কেন হই হুল্লোড় করে। তাই উনি কাছে গেল। যাওয়ার পরে এখন ছেলেপেলে কি আগের মতো হই হুল্লোড় করবে? করবে না। ওই প্রিন্সিপাল স্যারকে দেখে কি হবে? থেমে যাবে। এখন আমাদের একই প্রিন্সিপাল, ওই তোমাদের প্রিন্সিপালটাই হলো তোমার পার্শ্ববর্তী আরেকটা কলেজে গেল। কলেজে গিয়ে দেখলো যে ওখানেও ছেলেরা হই হুল্লোড় করতেছে। তো উনি এবার কাছে গেল, কিছু বলে নাই, কাছে গেল, দেখি ছেলেরা হই হুল্লোড় করতেছে, কিচ্ছু বলে নাই। এবার বললো, এই তোমরা হই হুল্লোড় করে কেন? এবার ছেলে বলতেছে, ওই মেয়ে আপনার কি? হই হুল্লোড় করলে আপনার কি? এখন দেখো দুইটা জায়গা, প্লেস কিন্তু দুইটা, ব্যক্তি কিন্তু একই, কিন্তু ওনার যে সারাউন্ডিং ছিল বা ওনার যে বাউন্ডারি ছিল কলেজের, ওই বাউন্ডারির ভিতরে ওনার কিন্তু একটা প্রাধান্য আছে। কিন্তু পাশের যে কলেজ, ওই কলেজে গেলে ওনার কিন্তু প্রাধান্যটা আগের সে কি হলো? কমে গেল। উনি কি করলো? কমে গেল। তাহলে একটা দেখো তো, ধরো এখানে একজন প্রিন্সিপাল ছিল, ওনার এই বাউন্ডারি মানে এই যে কলেজের বাউন্ডারি এই পর্যন্ত তার একটা কি আছে? প্রভাব আছে, যে ওনারে দেখলে সবাই একদম আসসালামু আলাইকুম স্যার দাঁড়ায় যাবে। তার মানে এই যে অঞ্চল পর্যন্ত কোনো কিছুর একটা প্রভাব, একে বলে ক্ষেত্র। কার? এই যে এই ব্যক্তির। তাহলে আমি এখানে একটা চার্জ দিলাম। তাহলে এখানে যদি একটা চার্জ রাখি, তাহলে এর আশেপাশে একটা অঞ্চল পর্যন্ত এর একটা প্রভাব বজায় থাকে। কিরকম প্রভাব? যে এখানে যদি আমি অন্য একটা চার্জকে স্থাপন করি, তাহলে সে হয়তো আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। কিন্তু আমি যদি এই চার্জকে যদি এখানে স্থাপন করি, তাহলে সে আর আকর্ষণও করতে পারে না, বিকর্ষণও করতে পারে না। এই যে ক্ষেত্র, একে বলে তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা এক কথায় তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝবো? যে কোন স্থানে একটি চার্জ স্থাপন করলে তার আশেপাশে যে অঞ্চল পর্যন্ত এর প্রভাব বজায় থাকে, ওই অঞ্চলকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। কথা কি বুঝতে পারছো ভালো করে? এটা কি বলবো? তড়িৎ ক্ষেত্র। তাহলে তোমার স্কুলের যে প্রধান শিক্ষক, তার তড়িৎ ক্ষেত্র কোথায় বলো তো? ওনার বাউন্ডারির ভিতরে। আবার পাশের যে কলেজ আছে, ওই কলেজের প্রিন্সিপালের তড়িৎ ক্ষেত্র কোথায়? ওই কলেজের বাউন্ডারির ভিতরে। কিন্তু উনি যদি আমার বাসায় এসে বলে, ওই আমি প্রিন্সিপাল আইছি, দরজা খোল, আমি কি খুলবো? না, খুলবো না। কারণ ওনারা তো আমি চিনি না। উনি কিন্তু অন্য কলেজের প্রিন্সিপাল, কিন্তু আমি ওনাকে চিনি না, আমি খুলবো না, কারণ ওনার প্রভাব আমার উপরে নাই। তাহলে যে একটা অঞ্চল পর্যন্ত প্রভাব থাকবে, ওই অঞ্চলকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র বলবো। এখন আমরা আসি তড়িৎ বলরেখা। একটু মাথায় রাখবো, কি বলছি? তড়িৎ বলরেখা। এর সাথে এই তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিরকম? ধরো এই চার্জটা হলো ধনাত্মক, এই চার্জটা কি? ধনাত্মক। আমি একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে আমি ধরলাম প্লাস কিউ চার্জ আছে, তো কিছু দিলাম না, মানে প্লাস। এখন আমি যদি এখানে প্লাস 1 কুলম্ব চার্জ রাখি, বলতো এই প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে। ফলে এই চার্জটা এই বরাবর একটা বেগ লাভ করবে, মানে বল লাভ করবে, ধাবিত হবে। মানে এখানে আসছে, আইসা দেখলো এর ধাক্কা দিয়েছে, এটা বাইরে, ফলে সেই বরাবর চলে যাবে। এখন এখানে যদি আমি আরো একটা ধনাত্মক চার্জ স্থাপন করি, এখন সে বলবে, ওই বেটা এখানে দাঁড়াইছিস কেন? ও বিকর্ষণ করবে, ফলে এই চার্জটা কোথায় চলে যাবে? এইদিকে চলে যাবে। তাহলে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যে রেখা বরাবর একটা বল লাভ করে, ওই রেখাকে বলে তড়িৎ বলরেখা। মানে তড়িৎ ক্ষেত্রে চার্জ রাখলে সে একটা বলের রেখা বরাবর ক্রিয়া করে, মানে এই বরাবর বল লাভ করে। একে আমরা কি বলি? তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো, এই তড়িৎ বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না। মানে ছেদ করে না কিরকম? খেয়াল করি একটু। এখানে এটা হলো ধনাত্মক চার্জ, আমি এখানে আরেকটা ধনাত্মক চার্জ রাখলাম,
এও পরস্পর এও কি করবে, বিকর্ষণ করবে। এখন বলো তো এই চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। ফলে এরা কখনোই কাছাকাছি আসতে চাইবে না। কেন? কারণ এরা তো সমধর্মী। ফলে এরা এই যে এদের মধ্যকার যে ডিস্টেন্স এটা বজায় রেখে সামনের দিকে অগ্রসর হবে। তাই আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখাগুলো কখনোই পরস্পরকে কি করবে না, ছেদ করবে না। কিন্তু এটা যদি ঋণাত্মক চার্জের জন্য হইতো, তখন দেখো এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, বলতো আমরা তো বিপরীত ধর্মী, আয় কাছাকাছি জড়াজড়ি করে বয়ে থাকতো। তাহলে এটা কখন, যখন বিপরীত ধর্মী হতো। কিন্তু এরা তো সমধর্মী, তাই এরা কি করবে না, কখনো পরস্পরকে স্পর্শ তো দূরের কথা কাছাকাছিও যেতে পারবে না। আচ্ছা, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য বলি যে এটা কি চার্জ ছিল, ধনাত্মক চার্জ। এই বলরেখাগুলো দেখো, আমি যদি বলি যে সে এই বরাবর বল লাভ করছে, দেখো এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? কোনো একটা বৃত্ত যদি আঁকি, আমরা যদি একটা ব্যাসার্ধ আঁকি আর এখানে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এই ব্যাসার্ধটা এই বিন্দুতে স্পর্শকের উপর সর্বদা কি থাকে, লম্ব থাকে। তাহলে আমরা এটা বলতে পারি না যে তড়িৎ বলরেখা এই ধনাত্মক চার্জ থেকে লম্বভাবে নির্গত হয়। কারণ কি, আমি যদি এখানে একটা স্পর্শক আঁকি তাহলে এই ব্যাসার্ধটা অবশ্যই এই স্পর্শকের উপর কি হবে, লম্ব হবে। তা আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ হতে লম্বভাবে নির্গত হয়। এখন লম্বভাবে নির্গত হয়ে কি ঘটনা ঘটায়? ধরো আমি বললাম যে পাশে একটা ঋণাত্মক চার্জ আছে, পাশে কি আছে, ঋণাত্মক চার্জ। তাহলে আমি এখানে ধরলাম এটা হলো মাইনাস কিউ কুলম্ব চার্জ, ঋণাত্মক চার্জ। এখন এখানে +1 কুলম্ব চার্জ, এই যে একটা বলরেখা হলো। এখন এখানে এই বলরেখা মানে কি, এখানে কিন্তু +1 কুলম্ব চার্জ সেই যাচ্ছে, ধরো এটা হলো +1 কুলম্ব, মানে সে কিন্তু যাচ্ছে। এখন যাইতে 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 যখন কাছে গেল, এখানে একটা দেখেন বিপরীত ধর্মী কেউ বসে আছে, ধরো এটা ছেলে যাচ্ছে, একটা মেয়ে বসে আছে, তো একটা স্বাভাবিক ধর্ম এই মেয়ের দেখে আকর্ষণ করবে, ফলে এ আবার এই ধীরে ধীরে এর মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ হতে লম্বভাবে নির্গত হয়ে ঋণাত্মক চার্জে লম্বভাবে প্রবেশ করে। আমাদের আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল যে কি বলবো, তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ হতে লম্বভাবে নির্গত হয়ে ঋণাত্মক চার্জে লম্বভাবে কি করে, প্রবেশ করে। এখন এখানে যদি বলরেখার সংখ্যা যদি বেশি হয়ে যায়, দেখো 1টা 2টা 3টা 4টা এরকম বলরেখা, এখন বলরেখার সংখ্যা যত বেশি হবে এটা দ্বারা এই তড়িৎ ক্ষেত্রের মানটা তত শক্তিশালী হবে, মানে বেশি হবে। তাহলে কোনো একটা ক্ষেত্র যদি শক্তিশালী হয়, এখানে কি হবে, বলরেখা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো ক্ষেত্রে তড়িৎ বলরেখার সংখ্যা যদি বেশি হয় তাহলে ওই ক্ষেত্রটা কি, শক্তিশালী, ওই ক্ষেত্রটা কি, শক্তিশালী। আমরা এই কথাগুলো একটু মাথায় রাখবো। এরপরে আমরা আসি তড়িৎ প্রাবল্য, একটু মাথায় রাখবো। এই চ্যাপ্টার থেকে এই ইকুয়েশনের অঙ্কটাই হলো মেইন, পরীক্ষায় আসে। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, ধরো আমরা একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, কার জন্য, কিউ এর জন্য। এখন আবার বললো না যে স্যার তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র আমরা বলছিলাম কি যে একটা চার্জের আশেপাশের যে অঞ্চল পর্যন্ত এর প্রভাব বজায় থাকে। তো এখন আমি ভাবলাম যে দেখি তার কেমন প্রভাব। এখানে কি করলাম, কিউ নট চার্জ স্থাপন করে দিলাম। এখন স্থাপন করলাম এদের এই মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো আর দূরত্ব। এখন এখানে চার্জ স্থাপন করলে সেটা কি লাভ করবে বলতো, একটা বল লাভ করবে। খেয়াল করে একটু, সেটা কি লাভ করবে, বল লাভ করবে। বল কত, F = K Q Q0/r², এই পরিমাণ বল লাভ করবে। এখন আমরা বলছি দেখো তো Q0 পরিমাণ চার্জ রাখলে কি পরিমাণ বল লাভ করে, F পরিমাণ। তাই আমি বললাম যদি আমি একক ধনাত্মক চার্জ রাখতাম তাহলে কি পরিমাণ বল লাভ করতো, F/Q0। একে প্রাবল্য বলে। কার প্রাবল্য, এই যে এই বিন্দুর প্রাবল্য। ভালো করে খেলবো, কার প্রাবল্য, এই যে এই বিন্দুর প্রাবল্য। তাহলে প্রাবল্য E = কত আমরা লিখতে পারি যে E = F/Q বা Q0। তাহলে পরীক্ষায় যদি সংজ্ঞা আসে প্রাবল্য কি, আমরা কি বলবো যে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান স্থাপন করলে তার যে পরিমাণ বল লাভ করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। এখন আমি যদি বলি যে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য, প্রাবল্যের একক কি হবে বলতো, নিউটন/কুলম্ব। এই যে উপরে নিউটন নিচে কুলম্ব। এখন আমি বললাম যে এই বিন্দুর প্রাবল্য 10 নিউটন/কুলম্ব বলতে কি বুঝো, তুমি কি বলবা? দেখো তো আমরা কি জানি, E = F/Q মানে নিউটন/কুলম্ব। এখন আমি বললাম যে নিউটন/কুলম্ব কার একক, প্রাবল্যের একক। এখন এটা সমান কত হতে হবে, 10 হতে হবে, কারণ এটা হলো 10 নিউটন আর এটা হলো 1 কুলম্ব। এখন আমরা দেখে দেখে বলবো।
যে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব বলতে আমরা বুঝি এই বিন্দুতে যদি একক ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে সেটা 10 নিউটন বল লাভ করবে। তাহলে যদি বল লাভ করে তাহলে আমরা এই বিন্দুর যে প্রাবল্য তাকে আমরা কি বলবো 10 নিউটন পার কুলম্ব। এখন এই যে প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব এর একটা দিক আছে। দিক কি? দেখো আমরা জানি যে বল হলো ভেক্টর রাশি। তাহলে এখন আমরা প্রাবল্য বলি কি? যে একক চার্জে ক্রিয়ারত বল। তো বল যেহেতু ভেক্টর রাশি তার মানে প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে এখন বলতো প্রাবল্যের দিক কি হবে? প্রাবল্যের দিক, এই প্রাবল্যের দিক হবে বলের দিকে। একটু মাথায় রাখবো, কার দিকে? বলের দিকে। কিরকম? তুমি এক্সাম্পলটা একটু দেখো। এখানে এটাও ধনাত্মক, এটাও কি ধনাত্মক। তাহলে এই বলটা এই চার্জটা কোন দিকে বল লাভ করবে? এই দিকে, কারণ বিকর্ষণ বল। তার মানে এটা হলো প্রাবল্যের দিক। কার দিক? এই যে প্রাবল্যের দিক। তাহলে পরীক্ষায় যদি আসে যে প্রাবল্যের দিক কোন দিকে হবে ব্যাখ্যা করো, তাহলে আমরা কি বলবো? যে যেই বিন্দুতে আমরা প্রাবল্য হিসেব করব ওই বিন্দুতে ওই চার্জটা যে দিকে বল লাভ করে প্রাবল্যের দিক হবে সেদিকে। কথা কি বুঝতে পারছি? এখন আমরা আসি প্রাবল্যের সমীকরণ, যে আমরা সমীকরণটা আসলে অঙ্ক করব কি দিয়ে। দেখো একটা সহজ সমীকরণ আছে একদম। আমি ধরলাম এই যে এইখানে রাখছি কিউ নট, তাইলে সে আমরা জানি কি প্রাবল্য, তাহলে আমরা জানি প্রাবল্য ই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ নট। এখন এফ কত বলো তো? কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ নট। করো তো, থাকে কত? কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার গুণ 1 বাই কিউ নট কাটা যায়, থাকে কত? ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। এটি হলো প্রাবল্যের সমীকরণ। একদম মাথায় ঘেঁটে পেল একদম, যে প্রাবল্যের সমীকরণ ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। এখন এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসে পরীক্ষায়, যে দুটো চার্জ রাখলো, একটা হলো Q1 একটা হলো Q2 বলে বলছে এখানে আমি যদি একক ধনাত্মক চার্জ রাখি এই বিন্দুতে প্রাবল্য কত। তাহলে আমরা প্রথমে বের করব Q1 চার্জের জন্য প্রাবল্য। এটা যদি প্লাস হয়, প্লাস প্লাস কি করবে? বিকর্ষণ করবে এই দিকে। এটা হলো প্রথম প্রাবল্য। এবার Q2 চার্জের জন্য প্রাবল্য যদি আমরা হিসাব করি, এই চার্জের জন্য প্রাবল্য প্লাস প্লাস বিকর্ষণ করবে, এটা হবে এই দিকে। তাহলে আমরা লব্ধি প্রাবল্য হিসাব করব ই ইকুয়াল টু E1 মাইনাস E2, যেটা বড় সেটা থেকে বিয়োগ করব। এখন যদি এমন ঘটনা ঘটতো, এটা চার্জ আছে মাইনাস Q1, এটা হলো প্লাস Q2। এখন এখানে বলছে যে প্রাবল্য নির্ণয় করো, তাহলে আমরা প্রথমে নির্ণয় করতাম এর জন্য প্রাবল্য কত? E1 দেখো তো, এটা মাইনাস এটা প্লাস, এরা কি করতো? আকর্ষণ করতো, মানে এই দিকে প্রাবল্য E1। এরপর এই চার্জের জন্য প্রাবল্য দেখো, এরা পরস্পরকে কি করতো? বিকর্ষণ করে। এই যে দেখো বিকর্ষণ, এরা ছিল আকর্ষণ তাই এদিকে, কিন্তু এই বিন্দু থেকে বিকর্ষণ ফলে এও এদিকে আসতো, এটা হলো E2। তাহলে লব্ধি কি? একই দিকে, মানে দুইটা বস্তুর প্রাবল্য কি? একই দিকে। কোনো একটা বস্তুর উপর যদি একই দিকে বল ক্রিয়া করে তখন লব্ধি বল F ইকুয়াল টু হলো তাদের যোগফলের সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে লব্ধি প্রাবল্য কি বের করবো? E1 প্লাস E2। এটা একটু মাথায় রাখবো, যে যখন এক বিন্দুতে দুই দিকে প্রাবল্য ক্রিয়া করবে তখন লব্ধি হবে এদের বিয়োগফলের সমান, কিন্তু যদি একই দিকে হয় তখন হবে কার? এদের যোগফলের সমান। এরপরে আমরা আমাদের সর্বশেষ টপিক বিভব। বিভবটা আসলে কি? বিভব বইয়ের যে সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা হলো এরকম, যে অসীম থেকে, কই থেকে? অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে বলে ওই বিন্দুর বিভব। তা আমি বললাম যে আমি কিউ চার্জকে নিয়ে আসলাম কোথায়? অসীম থেকে এই বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজ কত হয়েছে? ডব্লিউ। তাহলে এই বিন্দুর বিভব কত হবে? বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, মানে একক চার্জকে আনতে কৃত কাজ। আমরা এটা কিভাবে পাইছি দেখো, কিউ চার্জকে আনতে কৃত কাজ কত? ডব্লিউ। তাহলে একক চার্জকে আনতে কৃত কাজ কত? ডব্লিউ বাই কিউ। একে বলে বিভব। মানে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে ওই বিন্দুর বিভব। এখন এই বিভবের একটা সমীকরণ আছে, বি ইকুয়ালস টু কে কিউ বাই আর। এটা একটু মাথায় রাখবো। যেখানে আমরা প্রাবল্যের সমীকরণ পেয়েছিলাম কি? যে বি ইকুয়াল টু প্রাবল্যের সমীকরণ ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, কিন্তু বিভবের সমীকরণ হলো বি ইকুয়ালস টু কে কিউ বাই
আর, এটা একটু মাথায় রাখবো। এরপরে এখান থেকে আর ছোটখাটো এক দুটি জিনিস আছে। একটা হলো ধারক। একটা কি? ধারক। ধারকটা আসলে কি? ধারক মানে যে ধারণ করে রাখতে পারে। খেয়াল করো, ধারক মানে কি? যে ধারণ করে রাখতে পারে। কি ধারণ করে? এই যন্ত্রে দুইটা সমান্তরাল পাত থাকে। এখন সমান্তরাল হইতে পারে না অন্য পাতও হইতে পারে, মানে দুইটা পাত থাকে। এই পাতে যদি এখানে প্লাস কিউ চার্জ দিই তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় এখানে মাইনাস কিউ চার্জ সৃষ্টি হয়। এখন আমরা যদি এই দুইটা পাতকে এখানে মাঝখানে অন্তরক পদার্থ থাকে। কি পদার্থ? অন্তরক পদার্থ থাকে। এখন আমরা যদি এই দুটো পাতকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে এখান থেকে চার্জ এক পাশ থেকে আরেক পাশে প্রবাহিত হবে। আর আমরা জানি চার্জের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, তার মানে আমরা তড়িৎ পাবো। তড়িৎ পাবো। এখন তড়িৎ পাবো মানে কি? তড়িৎ কি? এক প্রকার শক্তি। তাহলে আমরা বলতে পারি আমরা তড়িৎ শক্তি পাবো। তাহলে এখন দেখো তো, এখানে কি আমি তড়িৎ শক্তি রাখছিলাম না চার্জ রাখছিলাম? চার্জ। কিন্তু পাইছি কি? তড়িৎ শক্তি। তাহলে আমরা এই ধারককে বলবো যে যে যন্ত্র তড়িৎ শক্তি হিসাবে চার্জকে সঞ্চয় করে রাখে তাকে কি বলে? ধারক বলে। আর এই ধারকে কয়টা পাত থাকে? দুইটা পাত। আর এই দুই পাতের মাঝে কি থাকে? অন্তরক পদার্থ থাকে। এবং এই ধারকের একটা টার্ম আছে ধারকত্ব। ধারকত্ব জিনিসটা কি? ধরো আমরা যদি এই ধারকের দুই প্রান্তে চার্জ দিই, কি দিলাম? চার্জ। চার্জ দেয়া মানে হলো দুই প্রান্তের বিভব পার্থক্য সৃষ্টি করা, মানে বিভবের একটা তফাৎ সৃষ্টি করা। তাহলে আমি ধরলাম যে কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে এতে বি পরিমাণ বিভব পার্থক্য হলো। তাহলে এখন আমি বলি তো যে কিউ পরিমাণ চার্জ দিলে বিভবের পার্থক্য হয় কত? বি পরিমাণ। তাহলে এইভাবে বলা যায় যে বি পরিমাণ বিভব পার্থক্য বাড়াতে চার্জ লাগে কত? কিউ পরিমাণ। 1 ভোল্ট বিভব বাড়াইতে চার্জ লাগে কত? কিউ বাই বি পরিমাণ। একে বলে ওই ধারকের ধারকত্ব। তাহলে আমরা যদি পরীক্ষায় বলে ধারকত্ব কি জিনিস, তাহলে আমরা বলবো যে কোনো ধারকের দুই পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই ধারকের ধারকত্ব বলে। এখন এই ধারকত্বের একক কি হবে বলতো? সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তার মানে কিউ এর একক হলো কুলম, ভি এর একক হলো ভোল্ট, তার মানে কুলম পার ভোল্ট। এই ধারকত্ব সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী ফ্যারাডে, তাই তার সম্মানার্থে এই একককে বলা হয় ফ্যারাডে। তাহলে আমরা যদি বলি কোন ধারকের ধারকত্ব 10 ফ্যারাডে বলতে কি বুঝো, তাহলে আমরা বলবো কি যে ওই ধারকের দুই পাতের বিভব 1 ভোল্ট বাড়াতে কিউ কুলম চার্জের প্রয়োজন হয়। 10 কুলম চার্জের প্রয়োজন হয়। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা একটু আমরা মাথায় রাখবো, ফ্যারাডে। আর এখান থেকে আরো একটা সমীকরণ জানতে হবে, ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ইকুয়াল টু কত? হাফ সিভি স্কোয়ার। এখন পরীক্ষায় যদি এর কোনো একটা দেয়া না থাকে তখন আমরা ধরো এরকম আছে যে সি এর মান দেয়া নাই কিন্তু কিউ দেয়া আছে, বি দেয়া আছে, তাহলে আমরা বের করতে পারবো না সি ইকুয়াল টু কত? কিউ বাই ভি। সি ইকুয়াল টু কত? এই সমীকরণ কিউ বাই ভি। তাহলে এখান থেকে সি বের করে এখানে বসাই দিব। কথা কি বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা এটা বের করতে পারি কি? ধারকের সঞ্চিত শক্তি। একটু মাথায় রাখবো অঙ্ক করার ক্ষেত্রে, যেই ধারকের এই সঞ্চিত শক্তিটা বেশি সেই ধারকটা ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক। কারণ পরীক্ষায় যদি বলে দুইটা ধারক দিয়ে যে কোন ধারকটি ব্যবহার করা তোমার জন্য সুবিধাজনক, তাহলে আমরা কি বলবো? যেই ধারকের সঞ্চিত শক্তি বেশি সেই ধারকটা ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট আছে আমরা তা আলোচনা করার মোটামুটি একটা চেষ্টা করলাম। তবে কখনোই এই আলোচনা সমাপ্ত করা যাবে না, কারণ এই চ্যাপ্টারটা যদিও দেখতে খুব ছোট কিন্তু এর পরিসর অনেক বিশাল। তাহলে আমি ইচ্ছে করলেই তোমাকে 1 ঘন্টার মধ্যে এই অধ্যায়ের A to Z শেষ করতে পারবো না। কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমি যতটুকু এখন পড়ালাম তাকে তোমরা বইয়ের সাথে একটু মিলাবা। বইটা দেখে যে স্যার কি কি পড়ালো আর বইয়ে কি কি আছে একটু দেখে মিলিয়ে তুমি যদি পড়তে পারো, আশা করি তোমার এই অধ্যায় নিয়ে তোমার যে বেসিকের যে কনসেপ্ট সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আশা করি এই অধ্যায় থেকে যে কোশ্চেনই করুক না কেন তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে।
আর সৃজনশীল কোশ্চেন বোঝার মূল মন্ত্র হলো কিন্তু থিওরিটিক্যাল প্রবলেম বোঝা। তুমি যদি থিওরি বুঝো তাহলে তুমি সৃজনশীল বুঝবে, থিওরি না বুঝো তাহলে তুমি কখনোই সৃজনশীল কোশ্চেন করতে পারবে না। আশা করি তোমরা সব সময় বুঝে শুনে পড়ার চেষ্টা করবে, অবশ্যই তুমি সফল কাম হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।